এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। ম্যাজিস্ট্রেটের সাথে রিমিন ফারানা যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে হুমকি দাম, খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই বলবে কুকুর পানি। এখন যারা ঐক্য বিরোধী কথা বলেন এরা পেইড বাই ইসরায়েল, এরা পেইড বাই মুশরিক, এরা কখনো ইসলামের ভালো চায় না। উপদেষ্টাদের মধ্যে 90% হলো বেনামাজি। সফলতার মূল টার্গেট হলো ভালোর দিকে ডাকতে হবে এবং সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। জামাত ইসলাম কিন্তু শরিয়া আইন বাস্তবায়নের পক্ষে না। তারা প্রচলিত যে রাষ্ট্র কাঠামো আছে, যে আইনি কাঠামো আছে, এর মধ্যেই তারা থাকতে চায়। তাহলে ইসলামী আদর্শ কিভাবে বাস্তবায়িত? তারেক রহমান 2024-এর সেপ্টেম্বরে বলছিলেন ফ্যামিলি কার্ডের কথা। সেখানে বলছিলেন এই কার্ড যাদের হাতে থাকবে তাদের প্রত্যেককে মাসে মাসে খাবার আইটেম দেওয়া হবে। দেখেন, পরে দেখা গেল হয় টাকা অথবা খাবার দেওয়া হবে, যার যেটা প্রয়োজন। এই প্রসঙ্গে আমরা পরে আসছি, এক এক করে আমরা দেখব। তো কি দেওয়া হবে? তাহলে ফ্যামিলি কার্ডের আওতায় প্রত্যেকটা পরিবার মাসে 2000 থেকে 2500 টাকা অথবা সমমূল্যের খাদ্য সহায়তা পাবে। তবে খাদ্য সহায়তা কি পাবে সেটার ব্যাপারে বিএনপির নেতাদের বক্তব্য আছে, আমরা ওইটা দেখব। আমরা ওইটা দেখে খাবারের হিসাবটা করে নেব। এখনো চরমনের অপেক্ষায় জামাত ইসলাম। রাজনীতির পুরো নিয়ন্ত্রণ এখন জামাতের হাতে, বল এখন জামাতের কোর্টে। কিং কর্তব্য বিমূঢ় চরমনাই কঠিন পরিস্থিতিতে। প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের মাঝে বা আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। তারেক রহমান 2024-এর সেপ্টেম্বরে বলছিলেন ফ্যামিলি কার্ডের কথা। সেখানে বলছিলেন এই কার্ড যাদের হাতে থাকবে তাদের প্রত্যেককে মাসে মাসে খাবার আইটেম দেওয়া হবে। দেখেন, পরে দেখা গেল হয় টাকা অথবা খাবার দেওয়া হবে, যার যেটা প্রয়োজন। এই প্রসঙ্গে আমরা পরে আসছি, এক এক করে আমরা দেখব। তো কি দেওয়া হবে? তাহলে ফ্যামিলি কার্ডের আওতায় প্রত্যেকটা পরিবার মাসে 2000 থেকে 2500 টাকা অথবা সমমূল্যের খাদ্য সহায়তা পাবে। তবে খাদ্য সহায়তা কি পাবে সেটার ব্যাপারে বিএনপির নেতাদের বক্তব্য আছে, আমরা ওইটা দেখব। আমরা ওইটা দেখে খাবারের হিসাবটা করে নেব। এই সহায়তার নগদ অর্থ হিসেবে অথবা নির্দিষ্ট খাদ্যপণ্য যেমন চাল, আটা, ডাল, ভোজ্য তেল, এটা হিসেবে দেওয়া হয়ে যেতে পারে। তো আমরা এই যে এটার একটা হিসাব কেজি ধরে করে দিচ্ছে এক বিএনপির নেতা, আমরা সেটা দেখেই হিসাব করব। এতে একটা পরিবারের খাদ্য চাহিদার একটা বড় অংশ নিশ্চিত হবে বলে তারা মনে করে আর কি। টাকাটা আসবে কিভাবে? ওইখানে বলা হয়েছে যে বর্তমান রাজস্ব এবং ব্যয়ের কাঠামোর মধ্যে বরাদ্দ এবং ব্যয় ব্যবস্থাপনা দক্ষতা বাড়ায়, দুর্নীতি অপচয় কমানোর মাধ্যমে প্রয়োজনীয় রাজস্ব সাশ্রয় সৃষ্টি করিয়া এটার বরাদ্দ করা হবে। এটা বিএনপির তারেক রহমানের উপদেষ্টারই লেখা, এটা দেখেছেন। তো কাদের দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড? সবাই পাবে, এটা সার্বজনীন, মানে দেশের সবাই। এমনকি সেটা যদি প্রাইম মিনিস্টারের বউ হয় সেও পাবে। ওই সময় বাংলাদেশ বিমান আমরা নিয়ে আসছি মানে কার্ড তো নারীদেরকে দেওয়া হবে, সেজন্য বলছে যে প্রাইম মিনিস্টারের বউ যদি হয় তাহলে সেও পাবে। এই হইতেছে বিএনপির ফ্যামিলি কার্ডের মোটা দাগের প্রকল্প। এটা তাদের প্রধান নির্বাচনী ক্যাম্পেইন, মানে এটা দিয়ে তারা ইলেকশনে উতরাই যাবে বলে আশা করতেছে। আর উতরাইতে পারবে কিনা সেটা আল্লাহ জানে। যাই হোক, ওই যে জামাইকোটা বুদ্ধিজীবী বলেছিল না যে জামাতের কোনো প্ল্যান নাই, আনপ্রিপেয়ার্ড। জামাত ইসলাম যদি সরকারে আসে কিন্তু অর্থমন্ত্রী কি হবে? আপনি যে কোনো জামাত ইসলামের লোককে জিজ্ঞেস পাবলিক ভিশন এগুলো নাই। জি, তো আসেন বিএনপির কেমন প্রিপারেশন নিচ্ছে সেটা দেখি। আগের এপিসোডে দেখেছেন তো বিএনপির স্বাস্থ্য নিয়ে যে পরিকল্পনা, সেটা জয় বাংলা করা হয়েছে। একে একে সব পরিকল্পনা জয় বাংলা করে দেওয়া হবে, চিন্তা করেন না। আসেন একে একে শুরু করি। ভালচুন বিএনপির ফ্যামিলি কার্ডের ধাপাবাজি। রাষ্ট্রের কাজ ভিক্ষা দাও না, রাষ্ট্রের কাজ দয়া দেখানো না। রাষ্ট্রের কাজ হইলো যারা পড়ে যাইতেছে, পিছা পড়তেছে, যারা সুবিধা বঞ্চিত, যারা দুর্বল, তাদেরকে টেনে ধরা, তাদেরকে বাঁচানো। এটার নামই হইতেছে সামাজিক সুরক্ষা বলয়, ইংরেজিতে কয় সোশ্যাল সেফটি নেট। ফ্যামিলি কার্ডে বলা হয়েছে সব পরিবারকে প্রত্যেক মাসে সমান টাকা দেওয়া হবে। এখানে রাষ্ট্র ভেঙে পড়ে। রাষ্ট্র কোনো এটিএম মেশিন না যেখান থেকে টাকা বেরোবি টাকা বেরোবি। রাষ্ট্র কোনো ডিস্ট্রিবিউশন সেন্টারও না, এটা বিতরণের কাউন্টারও না। রাষ্ট্র হলো মরাল অথরিটি, নৈতিক কর্তৃত্ব। রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হয় কে সবচেয়ে বিপদে, কে আজিব ধৈসা পড়বে, কে সবচেয়ে দুর্ভাগ্যের মধ্যে আছে, কে পিছায় পড়ছে, কাকে না ধরলে সমাজ ভেঙে যাবে, কাকে না বাঁচাইলে চলবে না। ফ্যামিলি কার্ড বলে এই বিচার আমি করবো না, সবাইকে সমান দিতে হবে সমাজতন্ত্র। এইটা হইতেছে পলিসি ফেলিয়ার, মোরাল কোলাপস, নৈতিক পতন। এই যে সামাজিক সুরক্ষা বলয় বা সোশ্যাল সেফটি নেট, এটার মানেটা আসলে কি? এটার মানে হইতেছে যে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সহায়তা। এটা হইতেছে সবচেয়ে যার বেশি প্রয়োজন সে পাবে সাহায্য। এটাকে বলে ভালনারেবল ফোকাসড পলিসি। তো ভালনারেবল কারা? যারা দরিদ্র, কর্মহীন, অসুস্থ, বয়স্ক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অথবা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, তারা। এদের ঝুঁকি কি এক? না। তাহলে সাহায্য কেন এক? তাহলে ফ্যামিলি কার্ড কি করে? এইটা অসাম্যকে, বৈষম্যকে ঢেকে দেয়।
এটা রাষ্ট্র দায়িত্বকে হালকা করে দেয়। সবাইকে সমান দিলে তো সত্যটা টিকে যাবে, দুর্বলেরা চুপচাপ পড়ে যাবে। এটা হইতেছে প্রশাসনিক কাপুরুষতা। কারণ প্রশাসন বা রাষ্ট্র বা সরকার এইটা দায়িত্ব নিতে চায় না, নৈতিক কর্তৃত্বের দায়িত্ব নিতে চায় না, যে সবচেয়ে দুর্বল তাকে চিহ্নিত করে তাকে সাহায্য করতে চায় না। ধরেন দুইজন মানুষ, একজনের পা ভাঙা আর একজন দৌড়ায়, তো রাষ্ট্র যদি দুইজনকে সমান জুতা দেয়, এটা কি সাম্য হইলো? এটা তো বৈষম্য, এটা তো জাস্টিস না, এটা তো ন্যায় বিচার না, এটা ইনসাফ না। এই যে তিনজন দেখেন, এই ছবিটা দেখেন, বিখ্যাত ছবি, আপনারা দেখছেন, তিনজন খেলা দেখিচ্ছে, তাই না? তিনজনের পায়ের নিচে একই সমানের বাক্স দিলে তৃতীয় জন খেলা দেখতে পারবে? পারবে না। প্রথম জনের পায়ের নিচে তো বাক্সের দরকার ছিল না, ছিল কি? ও তো এমনি দেখতে পাচ্ছে। আর তৃতীয় জনের পায়ের নিচে, মানে বাচ্চাটার পায়ের নিচে দুইটা বাক্স দরকার ছিল, এটাই জাস্টিস। দ্বিতীয় জনের পায়ের নিচে একটা বাক্স, এটাই জাস্টিস, এটাই রাষ্ট্র করে। ফ্যামিলি কার্ড ঠিক এই অন্যায়টাই করে, তিনজনের পায়ের নিচে সমান বাক্স দিছে। তাইলে এই ফ্যামিলি কার্ড চালু হলে যারা সবচেয়ে দুর্দশাগ্রস্ত, যাদের সবচেয়ে জরুরি প্রয়োজন, সেই মানুষ অদৃশ্য হয়ে যাবে। তারা কাগজে থাকবে, বাজেটে থাকবে, কিন্তু বাস্তবে থাকবে না। টাকা সবার মধ্যে সমানভাবে ছড়ায় পড়বে। তাহলে টাকার প্রভাব শূন্য হয়ে যাবে। টাকা তাহলে কাকে সাহায্য করতেছে? এই যে পুঁজিবাদী সমাজের তো সমস্যা হচ্ছে যে টাকা মাঝে মাঝে কিছু সেন্টারে জমা হয়ে যায়, কনসেন্ট্রেটেড হয়, কেন্দ্রীভূত হয়ে যায় কিছু মানুষের হাতে। সেটা রিডিস্ট্রিবিউট করতে, পুনর্বন্টন করতে হয়, রিডিস্ট্রিবিউট করতে হয়। দেখছেন না, ইসলামে জাকাতের ব্যবস্থা আছে, প্রত্যেক বছর এটা পুনর্বন্টিত হয়। যার কাছে বেশি টাকা, তাকে দরিদ্র মানুষের মধ্যে বিলাই দিতে হবে। রাষ্ট্রের কাজ সবাইকে খুশি করে না, রাষ্ট্রের কাজ সবচেয়ে দুর্বলদেরকে বাঁচানো। যে সবাইকে সমান করে দেয়, সে আসলে ঘোষণা করে আমি দুর্বলদের দায়িত্ব নিতে চাই না। সেই জন্যই বিএনপির ফ্যামিলি কার্ড এইটা দুর্বলদের বাঁচাবে না, দুর্বলদের দায়িত্ব নিতে চাইতেছে না সে। এটা মানবিক না, এটা রাষ্ট্রের দায়িত্ব থেকে পরিকল্পিত পলায়ন। এবার আসেন আমরা আরেকটা জিনিস দেখি। বিএনপি বলতেছে যে বাসার কর্ত্রী বা হেড অফ দ্য হাউস হোল্ড নারী, তাকে দেওয়া হবে। হেড অফ দ্য হাউস হোল্ড বলতে কি বুঝাইতেছে? মানে পরিবারের গৃহকর্ত্রী আর কি, এই নারীর নামে। ইংরেজিতে লিখছে ওম্যান হেড অফ হাউস হোল্ড। এখানে প্রথম সমস্যা হইতেছে পরিবারের সংজ্ঞা কি? কে এটা সংজ্ঞায়িত করবে? আমাদের সমাজে যৌথ পরিবার আছে এবং ছোট পরিবার আছে, যেটাকে নিউক্লিয়ার পরিবার বলা হয়, একই সাথে চলে। যে নারী, সে নারী তো কারো মা, সে একই সাথে কারো মেয়ে, কারো স্ত্রী, কারো শাশুড়ি, কারো পুত্রবধূ, কারো বোন। তাকে কোন পরিবারের অন্তর্ভুক্ত করা হবে? পরিবারের কোনো সংজ্ঞা বানানো তো সম্ভব না। এটা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট। একটা পরিবারে কে কে থাকবে, কোন কোন সম্পর্ক থাকবে, কতদূর রক্ত সম্পর্ক পর্যন্ত পরিবারের ভিতরে থাকবে, তো এসব তো রাষ্ট্র বা সরকারি আমলারা এটা সংজ্ঞায়িত করে দিতে পারে না, বলে দিতে পারে না, ডিক্টেট করে দিতে পারে না। এক এক পরিবার এক এক রকম হবে। দেখবেন কোন পরিবারে শাশুড়ি আছে, কোন পরিবারে মা আছে, কোন পরিবারে ভাই আছে, কোন পরিবারে বোন আছে। এই একটা ইস্যুতে তো ব্যাপক কারচুপির দুর্নীতি হবে। একটা পরিবারের সব মেয়ে প্রত্যেকের নিজের নামে কার্ড বানাবে, এটা হবে। আমি কবাই দিতেছি, লিখে দিতে পারেন। বাংলাদেশে বিয়ের পর অনেকে বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে থাকে, তাদেরকে কি আলাদা আলাদা পরিবার গণ্য করা হবে, নাকি একটা পরিবার গণ্য করা হবে? একটা পরিবার এইভাবে অনেকগুলো কার্ড বানায়, সবগুলো থেকে টাকা রেশন নিজেদের অ্যাকাউন্টে পড়বে, যদি সবাইকে দেওয়া হয়। তাই তো দিতে চায় তারা সবাইকে। এখনো চরমনের অপেক্ষায় জামাত ইসলামী। রাজনীতির পুরো নিয়ন্ত্রণ এখন জামাতের হাতে, বল এখন জামাতের কোর্টে। কিং কর্তব্য বিমূঢ় চরমনাই কঠিন পরিস্থিতিতে কি করবে বুঝতে পারছে না। তাদের দলের নেতারা দলে দলে জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। অনেকে হতাশ হয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলছে। এখানে আমি মুরিদদের কথা বলছি না, রাজনীতির কথা বলছি, একামতি দিনের কথা বলছি না, জাস্ট রাজনীতি। কারণ যারা ইসলাম কায়েমের জন্য, দাওয়াতি কাজের জন্য, তাজকিয়ার জন্য, মারিফাতের জন্য চরমনাই করেন, দ্যাটস ডিফারেন্ট। তারা আজীবন চরমনাইতে থাকবেন, থাকা উচিত। কিন্তু যারা ক্ষমতার জন্য, ক্ষমতা কেন্দ্রিক হিসাব নিকাশের জন্য চরমনাই সমর্থন করেন, কিংবা যারা চান যে চরমনাই পার্লামেন্টে যাক, চরমনাই মেম্বার চেয়ারম্যান হোক, এরা অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়ছে এবং অনেকে দল ত্যাগ করছে। তো এই জায়গায় জামাত কতটা স্মার্টলি খেলছে দেখেন। ইতিহাস কত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, রচিত হচ্ছে। চরমনাইকে নিয়েই জামাত জোট ঘোষণা করেছে। ঘোষণার সময় কিন্তু বলে না যে কেন 11 দল বলছে, আমরা তো নাই, কিছু বলে না কিন্তু। এবং ঘোষণা করার পর তারা কোনো প্রতিক্রিয়াও জানায়নি যে না না, ওখানে 11 দল বলছে, ওখানে তো আমরা 11 দল বলছি। তারা প্রায় 24 ঘন্টা বা 18 ঘন্টা পর সংবাদ সম্মেলন করে বলেছে যে আমরা বের হয়ে গেলাম। এর মানে জোটটা হয়েছিল, কিন্তু আসন ঘোষণা হয়েছিল কিন্তু চরমনাই সহ। এরপরে তারপরে জামাত বলেছে যে না, চরমনাই আসবে, আসুক। জামাত জরুরি বৈঠক করেছে এবং বৈঠক করে লিয়াজু কমিটি সবার সাথে আলাপ আলোচনা করে জামাত বলেছে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে 10 দল, নট অনলি জামাত, পুরো 10 দল চরমনার জন্য অপেক্ষা করবে। যদি টাইমলি, মানে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের মধ্যে যদি না আসে, তাহলে যে চরমনার জন্য যে আসনগুলো রাখা হয়েছিল এগুলো জামাত সহ বাকি 10 দল ভাগ বাটোয়ারা করে নিবে। সেখানে বেসিক্যালি প্রায় সবগুলো জামাতে থাকবে, অন্যান্য দল কিছু আসন পেতে পারে। তবে এখানে বাস্তবতা মুখ্য। এখানে এমন না যে ভাগ বাটোয়ারা, জিতে আসার মতো প্রার্থী থাকতে হবে। যদি এনসিপির কেউ জিতে আসার মতো থাকবে, ডেফিনেটলি তারা পাবে। জামাতের লোকজনের যদি এখানে সবচেয়ে সম্ভাবনাময় থাকে, তারাই পাবে। দর্শক, এই যে জামাত চরমনার জন্য অপেক্ষা করা, শেষ পর্যন্ত অপেক্ষা করা, জামাতের জন্য ইতিহাসটা কত মধুর, কত সুন্দর যে অপেক্ষা করছে তারা। জামাত 1% দায় জামাতকে দিতে পারবেন না এই জোট ভাঙার জন্য। আমি একটা আলোচনায় বলেছি যে জামাত যে চেষ্টা করেছে চরমনাইকে জোটে রাখতে, এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর চরমনাই যে ঘাটতারামি করেছে, এটাও ইতিহাসে লেখা থাকবে। কিন্তু চরমনাই এখন আসলে বেশি চালাকি করতে, যে এখানে মামুনুল হকের একটা কথা তাৎপর্যপূর্ণ, যে তেমন আশা নাই। রাজনীতি অত্যন্ত ক্রুয়েল অ্যান্ড হার্শ একটা বিষয়। এখানে একটা তীব্র সত্য কথা বলি, জামাত বলছে আসুক আসুক আসুক, মামুনুল হক বলছে যে না, আসার মনে হয় আর আসবে না। মামুনুল হক আসলে সিরিয়াসলি চান না বা চাওয়ার কথা না যে তারা আসুক। কারণ কি জানেন?
চরমনে আসলে মামুনুল হক এতগুলো পায় না, তো আরো দু একটা নেওয়ার চেষ্টা করতেছে। আর চরমনে আসলে মামুনুল হকের এত গুরুত্ব থাকে না। এখন জামাত জোট এটা একটা মাল্টি ডাইমেনশনাল ইনক্লুসিভ জোট, সব শ্রেণীর বা সব মতাদর্শের একটা প্রতিনিধিত্ব আছে। সেই জায়গায় চরমনায় থাকলে দেওবন্দি ধারার স্টেকটা বেসিক্যালি চরমনায় থাকে, যদিও চরমনায় সরাসরি দেওবন্দি দল নয়, চরমনায় সেমি দেওবন্দি, সেমি ইখওয়ানি, সেমি হলো তো দেওবন্দি। আর মামুনুল হকের দলের চাইতে চরমনায় অনেক অনেক বড়, একটু বড়। মামুনুল হকের একটা বিভাগে যে পরিমাণ লোক আছে, চরমনের একটা বিভাগে যে পরিমাণ জনশক্তি আছে, সারা বাংলাদেশে মামুনুল হকের ওই পরিমাণ লোক নাই, এটা সত্য কথা। তো সেই জায়গায় মামুনুল হকের গুরুত্ব কিছুটা হলেও কমবে। রাজনীতিতে মনে রাখবেন, এই যে আমি একটা কথা বলেছি না, আবারও বলি, রাজনীতিবিদ সে যত বড়ই ধর্মীয় রাজনীতিবিদ হোক, যত বড়ই আল্লামা হোক, আমি কখনো গ্রামের একজন প্রত্যন্ত অঞ্চলের সাধারণ ইমাম মুয়াজ্জিনের চাইতে কোনো দলের আমিরকে বড় মুত্তাকি মনে করি না, বড় পরেজগার মনে করি না। তবে হ্যাঁ, তিনি যতটুকু পরেজগার ততটুকুতে হয়তো বা জান্নাতে যাবেন, আল্লাহ জান্নাত দিবেন, কিন্তু আসলে সব দিক থেকে সততা রাজনীতিবিদরা রাখতে পারে না। অনেক সময় মনে একটা বলে একটা, মনের মধ্যে যা সরাসরি সেটা বলতে পারে না। একদম পিওর তাকওয়া, পিওর পরেজগারিতে দিয়ে রাজনীতি হয় না। আপনি যদি ইসলামের যে বিধান একদম যে মনে যা আপনি সেটাই বলবেন, সর্বোচ্চ কিছু কিছু ক্ষেত্রে একটু মান্তিক ফলো করতে পারবেন, আপনি মিথ্যা বলতে পারবেন না, ঘুরিয়ে বেঁচিয়ে বলতে পারবেন না, আপনার মধ্যে কোনো কৌশলে মারপ্যাচ থাকবে না। মানে সুফি, আল্লাহর ওলি, দরবেশ বলতে যা বোঝায়, এই ধরনের চরিত্র একজন রাজনীতিবিদ সে উপজেলা আমির হলো তার পক্ষে রাখা সম্ভব না। এখানে অনেক মেকানিজম করতে হয়, নিজ দলের মধ্যেই করতে হয়। এই জন্য রাজনীতিবিদদের কখনো গ্রামের ইমাম মুয়াজ্জিনদের চাইতে, নন পলিটিক্যাল একজন ইমাম মুয়াজ্জিনের চাইতে বেশি মুত্তাকি না। এখানে মুত্তাকি বলতে আমি এখানে এটা একটা রিলেটিভ টার্ম। এখানে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আপনি রাজনীতি থেকে দূরে থাকতে পারবেন না। তো সব মিলিয়েই আল্লাহ বিচার করবেন। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছে আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।